সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজকে যে বিষয়টাতে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন যে আমাদের রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার তো রয়েছে, কিন্তু সেই জায়গাটায় ইউএন নতুন করে এই রিজার্ভ কারেন্সি হতে যাচ্ছে কিনা, সেটা সম্ভাবনা কতটুকু আছে এবং সেটার প্রয়োজন আমরা কতটা অনুভব করছি এই মুহূর্তে, এবং যদি প্রয়োজন অনুভব করে থাকি বা সম্ভাবনাও থেকে থাকে, তাহলে তার মিশেলে সেই কাজটা কতটুকু এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সত্যিকার অর্থে কার্যক্রম যে ভূমিকা সেটা রয়েছে, সেই আলোচনাটা করব। এবং আজকের পাশাপাশি আমরা এটাও ভাবতে চাই রিজার্ভের কী অবস্থা, ডলার এখন যে এই মুহূর্তে আমরা সেই রিজার্ভের দিকে তাকিয়ে আমরা আরও কোনো ধরনের ঋণ সহায়তা প্রত্যাশী হয়ে পড়লাম কি না, নানাবিধ আলোচনা থাকবে। পাশাপাশি চীনের সাথে আমাদের যে লেনদেন, সেখানেও ইউএনের যে ভূমিকা বা অন্য দেশ বিশেষ করে রাশিয়ার সাথে আমাদের যে লেনদেন রয়েছে, সেক্ষেত্রে ডলার বাদ দিয়ে ইউএনের মাধ্যমে আমরা সেটা পরিশোধ কতটা করতে পারবো, সেই ঋণ বা বড় ধরনের কোনো বিনিয়োগ হলে যে টাকাটা যে অর্থায়ন হয়েছে সেই টাকাটা যদি পরিশোধ করতে হয়, সেই সমস্ত জায়গায়ও ইউএনের ভূমিকাটাও আমরা একটু জেনে নিব। এবং আমি ফেরদৌসী আহমেদ তো থাকবোই আপনাদের সাথে এই আয়োজনে, পাশাপাশি আরও যাদেরকে পেয়েছি তাদের সাথে আমি শুরুতেই আপনাদের আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। মাঝে রয়েছেন আল মামুন মৃধা, সাধারণ সম্পাদক ও মুখপাত্র, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং সর্বডানে রয়েছেন শফিকুল আলম, ঢাকা ব্যুরো চিফ, এএফপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শেষে যেহেতু শফিকুল আলম আপনার নামটা নিলাম, আপনার থেকে আলোচনাটা বরঞ্চ শুরু করি। সত্যিকার অর্থে যে প্রশ্নটা এখন জনমনে দেখা দিয়েছে, সেটা কি শুধু আমরা কম বুঝি সাধারণ মানুষ সেখান থেকে প্রশ্নটা রাখছি, নাকি সত্যিকার অর্থেই গণমাধ্যমের শিরোনামগুলো আমাদেরকে যেটা ভাবাচ্ছে তার আসলে সম্ভাবনাটাও আছে? না, আমার যেটা মনে হয় যে ইউয়ানের আমরা যে লক্ষ্যে আমরা আমরা যে আমাদের যদি রিজার্ভটা শুধুমাত্র ডলারে না করে আমরা যদি অন্য ইউয়ানকে আনি, সেক্ষেত্রে আমাদের ইকোনমিক লাভটা কী হবে, এটা তো মূল উদ্দেশ্য। এবং এটা ডলারাইজেশন গ্লোবালি হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে, চায়নার ইকোনমিক রাইজ হচ্ছে। তো এই বাস্তবতায় আমাদের এটা করাটা কতটুকু যুক্তিযুক্ত, এটা আদৌ এখন এটা কি রাইট টাইম কি না, সেটাও একটা বড় বিষয়। অবশ্যই কিছু কিছু হচ্ছে, আপনি দেখবেন যে গ্লোবালি এখনও মানে ট্রেড যেটা হয়, গ্লোবাল যে ট্রেড হয় তার মাত্র 3% হচ্ছে ইউয়ানে। চায়না মানে এখন 18 ট্রিলিয়নের ইকোনমি, জাস্ট ইউএসের পরেও। এবং চায়না গ্লোবাল সাউথের সাথে সবচেয়ে বেশি ট্রেড কিন্তু চায়না করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ট্রেডটা সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু ডলারে, তার মাত্র 3% হয় ইউয়ানে বা রেনমিনবিতে। তো এই যে 3%-এর কারণে মানে আমরা সত্যিকার অর্থে যদি আমার একটা সার্টেন পোর্শন আমি যদি ইউয়ানে রাখি, আমার মূল উদ্দেশ্যটা কি, আমি কি বেনিফিটটা পাবো কি না। তো আপাতত আমার যেটা মনে হয় যে আমাদের এটা বেনিফিটের জায়গাটা খুবই কম। হ্যাঁ, আমরা যদি এমন যেটা হয় যে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন হিসাবে চায়না অতি দ্রুত একটা এমার্জ করলো, আমরা যেটা হয় যে চায়না আমাদের ইম্পোর্টের একটা বড় সোর্স, আমরা বিগেস্ট ইম্পোর্টার চায়না থেকে। এটা আমরা না, পুরো পৃথিবীতেই দেখবেন যে চায়না এখন হাইটেক ইঞ্জিনিয়ারিং বলেন, লোটেক ইঞ্জিনিয়ারিং, সব দিকে এত বেশি চায়না এখন এত ইকোনমিক সুপার পাওয়ার যে সবাই তার থেকে প্রোডাক্ট কেনে। এটা জার্মানি বলেন বা বাংলাদেশ বলেন বা ভুটান বলেন। তো এই জায়গাটা থেকে আমরা যদি আবার চায়না আমার এমার্জ করে যে আমার এক্সপোর্টের দিকেও আমার পুরো এক্সপোর্টটা তার দিকে মুখী, এটা হবে। চায়না যত বড় হবে, চায়নার কিছু কিছু লো টেক ইন্ডাস্ট্রি সে সাস্টেন করতে পারবে না, বা সেটার জন্য সে শ্রমিকও তার ফ্যাক্টরিগুলোই দেখবে যে এটা করে তার আসলে লাভ হচ্ছে না, তখন এটাকে সে এই ফ্যাক্টরিগুলো অনেক মানে গ্লোবাল সাউথের দিকে ডাইভার্ট করবে। তখন যদি এবং সে দেখা যাবে যে চায়নাই আমাদের থেকে বিশাল পরিমাণ গার্মেন্টস কিনছে বা অনেক অন্য কিছু কিনছে। আমরা এক্সপোর্ট ইম্পোর্টের বিগ ডেস্টিনেশন যদি চায়না হয় এবং আমি যদি ওর ইকোনমিক অরবিটে যদি আমি ঘুরি, তাহলে সেক্ষেত্রে আমার ইউএনের একটা বড় রিজার্ভ রাখা যায়। আদারওয়াইজ রাইট অ্যাট দিস স্টেজ যেই কথাগুলো আসছে, আসলে আমার মনে হয় এটা কতটা ফিজিবল গ্লোবালি আসলে অনেকেই পারছে না। যাদের সাথে চায়নার ট্রেড আরও বেশি, যেমন ধরেন মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড, ইভেন ক্যাম্বোডিয়া, এই সমস্ত বা ভিয়েতনাম, এরা কিন্তু আরও বেশি চায়নার ইকোনমির সাথে ওরা ইন্টিগ্রেটেড, তারাই পারছে না। তো আমরা সেই জায়গাটায় আমরা কী বলবো? আর সেক্ষেত্রে আপনি এটাকে রাইট টাইম কি মনে করছেন কিনা? আমার মনে হয় যে এটা নিয়ে ভাবা যায়, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য রাইট টাইম। আর একটা হচ্ছে যে আমরা তো সত্যিকার অর্থে আমরা একটা রাইজিং নেশন, আমরা উঠছি। তো
তো এই জায়গায় আমার নেভিগেট করাটা, আমি যে ঠিক মতো যাচ্ছি কিনা, আমি আবার চরে আমার শিপটা যেন না আটকে যায়, সেটাও দেখতে হবে। আল মামুন মৃধা, আপনার কাছে একটা আসে, সেটা হচ্ছে আপনিও রাইট টাইম মনে করছেন কিনা। একই প্রশ্ন হয়তো আমি ডক্টর জামালউদ্দিন আহমেদকেও করব। সেটার পাশাপাশি যে কথাটা শফিকুল আলম বললেন যে আমি যদি ওর ইকোনমিক অরবিটে ঘুরি, ঘোরার সম্ভাবনা কতটুকু? আমি কিছু কিছু জায়গায় শফিক ভাইয়ের সাথে একমত, কিছু কিছু জায়গায় একটু রেসপেক্টফুলি ডিফার করছি। আমি আপনাকে দুইটা ডেটা দিই। একটা হচ্ছে গ্লোবাল টাইমসের এই দুইটা ডেটা। আমাদের টোটাল যে গ্লোবাল ট্রেড হচ্ছে সেটার 24% এখন আপনার ইউএনএ সেটেলমেন্ট হচ্ছে, এবং এইটা যে কোনো সময়ের চেয়ে রেকর্ড হাই স্টেজে। 24% আমাদের বাংলাদেশের যে একদম বাংলাদেশের না, গ্লোবাল। আচ্ছা, ঠিক আছে, এটা গ্লোবাল টাইমসের ডেটা, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিব এই ইয়ার পরে। 24% আপনি বলছেন যে ইউএনএ হচ্ছে। আর এখানে একটু আমি ডেটারই একটা বড় ধরনের ডিফারেন্স খেয়াল করছি, সেটা হচ্ছে যে শফিকুল আলম কিন্তু বললেন 3%, অনলি 3%। শফিক ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে মিডিয়ার আচ্ছা, শফিক গ্লোবাল টাইমস চাইনিজ মিডিয়া, এখন আপনি মিডিয়াও তো আসলে অনেক বড় একটি রোল প্লে করে। যেটা বললেন সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা নিজস্ব রিজার্ভ আছে, সেই রিজার্ভের 3%, এবং সেইটাও আপনি যদি গত 4 বছরে বা কোভিডের আগ থেকেই দেখেন যে যেই রিজার্ভটা আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ফাস্টেস্ট গ্রোয়িং মুদ্রা হিসাবে কনসিডার্ড হচ্ছে 5টার মধ্যে, সেটা হলো আপনার চাইনিজ ইউয়ান, এবং যেটা আপনার ফাস্টেস্ট লুজিং আপনার কারেন্সি সেটা হচ্ছে ইউএসডি। আচ্ছা, সেকেন্ড যে ডেটাটা হচ্ছে যে চায়না 2022-এর ডেটা যদি আমি বলি, ক্রস বর্ডার সেটেলমেন্ট ইউয়ানে বিভিন্ন দেশের সাথে করেছে, সেই সংখ্যাটা হচ্ছে 42.1 ট্রিলিয়ন ইউয়ান, which is equivalent to 5.81 ট্রিলিয়ন ইউএসডি, এবং সেটাও কিন্তু রেকর্ড হাই স্টেজে আছে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু চিন্তা করি, বাংলাদেশ প্রায় $28 বিলিয়ন মতো বাইলেটারাল ট্রানজ্যাকশানে আছে চীনের সাথে, তার মধ্যে $27 বিলিয়ন মতো আমরা ইম্পোর্ট করছি। এটা হচ্ছে চায়না কাস্টমসের ডেটা। কারণ বাংলাদেশের আসলে ইপিবির ডেটাটা একরকম, এনবিআরের ডেটাটা একরকম, বাংলাদেশ ব্যাংকের ডেটাটা একরকম। তো এই ডিফারেন্সকে যদি আমরা একটু মিনিমাইজ করে চায়না কাস্টমসের ডেটা দেখি, তাহলে দ্যাট ইজ $28 বিলিয়ন বাইলেটারাল ট্রানজ্যাকশন। এখন আপনি যখন, এবং সেখানে আমরা কি আমদানি করছি, সেখানে আমরা আমদানি করছি আমাদের প্রতিনিয়ত যেই এক্সপোর্ট করি, সেই এক্সপোর্টের যে র মেটেরিয়ালস আছে, ফেব্রিক আছে, মেশিনারিজ আছে, কেমিক্যালস আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র, যেটা সরাসরি কিছু ক্ষেত্রে আপনার 80%, কিছু ক্ষেত্রে 60% পর্যন্ত আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো আমাদের ফরেন রিজার্ভ যেটা আছে সেটার সবচেয়ে বড় পেমেন্টটা কিন্তু আমার চায়নাতে করতে হচ্ছে বিকজ অফ দিস আপনার ইম্পোর্ট দ্যাট উই আর হ্যাভিং। এই জায়গাতে আমরা যদি আংশিকও সাবস্টিটিউট করতে পারি ইউয়ানে, তাহলে এটা বলাই বাহুল্য যে আমাদের যেই চাপটা পড়ছে এবং যেই সংকটময় অবস্থায় আমরা আছি ইউএসডির রিজার্ভ নিয়ে, সেটা কিন্তু অনেকটা রিল্যাক্স করা সম্ভব। কিন্তু কতটা আসলে সম্ভব? যেখানে আমি যদি ঋণের কথা বলি, সেই পরিশোধগুলোও তো আমাকে ডলারেই করতে হবে। হ্যাঁ, এবং সেই যদি প্রেক্ষাপটে আমি ইউয়ানের, এখন বোধহয় চীনের কাছে, আমি আপনার কাছে পরবর্তীতে আসব, চীনের কাছে বোধহয় 36 বিলিয়ন, যে ডেটাটা আমার কাছে আছে, 36 বিলিয়ন ইউয়ান চাওয়া হয়েছে, বাংলাদেশ চেয়েছে। সেগুলো হলো কতটা আসলে সাপোর্ট দিবে? সার্বিক বিষয়টা আপনার কাছে আমি একটু পরবর্তীতে শুনি, যেহেতু ডক্টর জামালউদ্দিন আহমেদ অনেকক্ষণ বসে আছেন, তার কাছে একটু শুনে নেই আপনি রাইট টাইম মনে করছেন কিনা। এই একই প্রশ্ন আমি সবার কাছেই রাখতে চাই। পাশাপাশি দুই ধরনের ডেটা এসছে, আপনি যদি একটু তুলনামূলক আলোচনাটা করে দিতেন। ধন্যবাদ আপনাকে। এটা রিজার্ভ কারেন্সির যে ওয়ার্ল্ড হিস্ট্রি, সেটা কিন্তু আপনার পর্তুগাল ওয়াজ দি ফার্স্ট কান্ট্রি যারা রিজার্ভ করে, তারা যারা কলোনিয়াল পাওয়ার যারা ছিল, তারাই কিন্তু আপনার রিজার্ভ কারেন্সির মালিক ছিল। এবং এটা হইতে হইতে পর্তুগালের পরে আসলো ডাসের পরে স্পেনের পরে ফ্রান্স, তারপর অলমোস্ট 94 ইয়ার্স, স্পেন 110 ইয়ার্স।
এবং এরপর আসছে ব্রিটিশ পাউন্ড ওয়ার দি রিজার্ভ কারেন্সি 110 বছর পর্যন্ত। সেটার পরে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত এসে 1920 সালের পরে আমেরিকা বিকেম দি ডমিনেন্ট পাওয়ার। এই ইন বিটুইন এই টাইমের ভিতরে কিন্তু আমেরিকানরা কিন্তু ডমিনেন্ট ছিল না। 1920 সালে যখন প্রথম মহাযুদ্ধ হয় তখন আমেরিকা কিন্তু যুদ্ধে যোগ দেয় নাই। যোগ না দিয়া তারা ব্রিটিশকে লোন দিছে। লোন দেওয়ার পরে তারা কিন্তু রিজার্ভ কারেন্সি সিস্টেমের ভিতরে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মাধ্যমে আমেরিকা ঢুকছে। কিন্তু ঢুকে ওইটা ক্যাপচার করার পরে আমেরিকা যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরও ডমিনেন্ট পাওয়ার হলো, তখন আপনার তারা করলো কি ব্রেটন উড সিস্টেম করলো, করে তারপরে রিজার্ভ কারেন্সি যে চলতেছিল গোল্ড স্ট্যান্ডার্ডকে বাতিল করলো। বাতিল করার পরে তারপরে US ডলার 1971-এর 15ই আগস্ট আপনার US ডলার বিকেম দি ডমিনেন্ট কারেন্সি। কীভাবে করছে তারা? সেটাকে ফিয়াট কারেন্সি, এটাকে পেপার কারেন্সি করে তারা কিন্তু অর্থনৈতিক ট্রেড ইনভেস্টমেন্ট এটা সারা পৃথিবীতে ছড়াইছে। 1971-এর দিকে 71-এ এসে তারা বললো যে US ডলারের যে কাগজের ডলার এটাই কারেন্সি করলো, করে এটা রিজার্ভ কারেন্সি করলো। এরপর থেকে এখন আপনার US ডলার স্টিল ডমিনেটিং। এখনও অনেকে আন্দাজ করতেছেন, বহু রিসার্চ স্যার আন্দাজ করতেছেন US ডলারে এখনও কিন্তু 110 বছর পুরে নাই। সেই হিসাবে ধরতেছে যে 130 অথবা 40। এটা কি পুরনো হিসাবের সাথে মিলাচ্ছে? ইয়েস, পুরানোর সাথে মিলানোর কারণ US ডলার এখন ডিকেইং এটা বলতেছে। এবং চায়নার যে রাইজ, এই রাইজটা ওইটার হিস্ট্রির সাথে যদি আপনি হিস্ট্রিক্যাল এভিডেন্সগুলোর সাথে মিলান যদি, তাহলে একটা পসিবিলিটি আছে। এখন চায়নার কারেন্সি কিন্তু আগে রিজার্ভ কারেন্সি ছিল না, এখন কিন্তু আপনার রিজার্ভের মধ্যে 2.5% 3% আছে। এইটা বাড়ার সম্ভাবনা আছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবং চায়না আবার আমেরিকার যে বন্ড ইস্যু করে, আমেরিকান বন্ডের 70% কিন্তু চাইনিজরা কিনে রাখছে। এবং সেই কিনে রাখার মধ্য দিয়া এখন যদি চায়না যদি বলে যে আমার বন্ডের টাকা একদিনে আমি এনক্যাশ করতে চাই, তখন কিন্তু আমেরিকা চাপে পড়ে যাবে। যেই কারণে দেয়ার ইজ এ পসিবিলিটি যে এটা চেঞ্জ হবে। এই 5টা কারেন্সি এখন ইউয়ানের শেয়ার যদি 3%, তারপরে জাপানিজ ইয়েনের 2.5%, তারপরে ব্রিটিশ পাউন্ডও অলমোস্ট 2.5-3-এর মতন, আর বাকিটা হলো আপনার US ডলার। 5টা কারেন্সি এখন রিজার্ভ কারেন্সিতে আছে। এখন কিন্তু চাইনিজ ইউয়ানও ঢুকছে লিগে। ঢুকের মধ্যে 5 জনের মধ্যে একজন আছে। তার মানে কি যে তাদের যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দি ওয়ে দে আর মুভিং, এবং সেটা যদি হয় এটার সাথে প্লাস হবে চাইনিজ যে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সি আছে, ডিজিটাল কারেন্সি হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। সুইডেন ওপর দিকে, সুইডেন সহ স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত দেশের আপনার দেশগুলা তারা সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল ব্যাংক কারেন্সির উপরে কাজ করছে। ইভেন ইন ইন্ডিয়া আপনার এই এপ্রিল থেকে তারা ট্রায়াল বেসিসে কয়েকটা ডিস্ট্রিক্টে রাজ্যে এটা টেস্ট করতেছে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সি। সেই ক্ষেত্রে চায়নার একটা পসিবিলিটি আছে। এই সিচুয়েশনে আপনার গরিব দেশ যারা আছে, ডেভেলপিং কান্ট্রি যারা আছে, তারা আপনার এটার সাথে অ্যাডজাস্ট করে তাদেরকে চলতে হবে। চলার মধ্যে দিয়ে ধরেন এক কারেন্সির উপরে যদি আপনি ফুললি ডিপেন্ড করেন, তাহলে US ডলারে আমি যদি এলসি খুলি, তাহলে এটা IMF-এর যে রিসার্চ অন্তত 20-30টা রিসার্চ আছে। এই যে গীতা গোপীনাথ একজন আছে, উনি এখন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, DMD IMF-এর, ওনার রিসার্চ। সেখানে সে দেখাইছে যে 14.5% এক্সট্রা কস্ট দিতে হয় US ডলারে আপনি এলসি করলে। শুধু ইম্পোর্ট এবং এক্সপোর্ট কারেন্সিতে এখনও কিন্তু US ডলার এখন একসময় ছিল মোর দ্যান 65% ইম্পোর্টের ক্ষেত্রে, সেটা কমতে এখন 58-তে নামছে, 58। এটা আরও নামার সম্ভাবনা আছে যদি কস্ট এভাবে থাকে। মানুষ তখন কস্ট চিন্তা করতেছে। অ্যাট দি সেম টাইম আপনার এক্সপোর্ট কারেন্সিতে এখনও US ডলার ইজ ডমিনেন্ট, মোর দ্যান 75%। সেই ক্ষেত্রে আপনার এখন রিথিঙ্ক করতেছে সবাই যে হাউ আই ক্যান রিঅ্যালোকেট মাই রিসোর্সেস। আমার যে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, সেখানে আমার নেগেটিভ পয়েন্ট যেখানে আছে, দেখা যাবে যে কারেন্সি সোয়াপিং করবে। যেমন ইন্ডিয়া এবং আপনার সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া বলে, রাশিয়ার সাথে আপনার যে ইয়েটা হচ্ছে সেটা কিন্তু সোয়াপিং অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে। এবং আফ্রিকা মহাদেশের এবং
সাউথ আমেরিকার অনেক দেশ কিন্তু এই চায়নার সাথে এই সোয়াপিং অ্যারেঞ্জমেন্টে আসে, মানে ওই সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক ট্রানজাকশনটা হচ্ছে। দিস মিনস আমরা উড়াই দিতে পারি না, কিন্তু ইউএস ডলারের এখনও 110 বছর আগের হিস্ট্রিতে ব্রিটেনের যদি বেঞ্চমার্ক ধরি তাহলে ইউএস ডলার কিন্তু এখন রিজার্ভের পরিমাণ কমতেছে। দিস মিনস আস্তে আস্তে কমার সম্ভাবনা উড়াই দেওয়া যায় না যদি এই ট্রেন্ড থাকে। ইন দ্যাট কেস এভরিবডি শুড বি প্রিপেয়ার্ড হোয়াট উই শুড ডু, ওয়ার্ক আউট করা উচিত। তাহলে কতটা নিব তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে ভাবনার জন্য রাইট টাইম ডেফিনেটলি এইটা, সেটা বোধহয় আমরা একেবারে অস্বীকার করতে পারবো না। কারণ আপনি 1920 সাল থেকে যে ইতিহাসটা বললেন যে 20 সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশ না নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে করে তারা রিজার্ভ কারেন্সিতে, সেখান থেকে শুরু করে 1971 সাল, মানে চমৎকারভাবে আপনি ইতিহাসটাও দিলেন আমাদের সাধারণ দর্শকদেরও আশা করি এই ব্যাপারে বুঝতে মানে এই তথ্যগুলো সহযোগিতা করবে। শফিকুল আলম, আপনার কাছে আসতে চাই, আপনি তখন রাইট টাইম তো বলেছিলেন, আমি যে প্রশ্নটা আল মামুন মৃধার কাছে রেখেছি নিঃসন্দেহে তাকেও শুনবো, আপনাকেও একটু রাখতে চাই যে আমরা এখন যেটা মার্চের 2024 মার্চের একটি ডেটা রয়েছে যেখানে বলা হচ্ছে যে আমাদের রিজার্ভ একদম 20 বিলিয়নের নিচে রয়েছে। এরকম যদি অবস্থা হয়, আমরা IMF এর কাছ থেকে ঋণ নিয়েছি এবং আমরা আরও আমাদের যে চলমান বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে, বিভিন্ন জায়গার অর্থায়ন রয়েছে, বিনিয়োগ রয়েছে, এই যে শোধের ব্যাপারগুলো বা আমরা রাশিয়ার যে পারমাণবিক যে চুল্লি আমরা ওদের সহযোগিতায় স্থাপন করেছি, নানাবিধ চিন্তায় ইউয়ান চেয়েছি আমরা চীনের কাছে, সেখান থেকে কতটা আমাদের নেওয়া দরকার। আবার পাশাপাশি আমরা কিন্তু বিশ্বব্যাংকের কাছেও এক ধরনের সাহায্য চাওয়ার একদম নক করেছি, মানে এখানে বিবেচনাটা কি হওয়া উচিত? না, একটা জিনিস আপনার তো মনে হয়, যেমন আমাদের এই সমস্যাটা আমরা এটা ফিল করি হচ্ছে যখন আমরা রূপপুরের যে পাওয়ার প্ল্যান্টেতে আমরা যেই ব্রিনটা নিয়ে রূপপুর পাওয়ার প্ল্যান্টটা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা যে করলাম, ওইটার যখন ফার্স্ট ইনস্টলমেন্টটা দেওয়ার প্রায় 300-350 মিলিয়ন ডলারের যে ফার্স্ট ট্রান্সটা ওদেরকে দেওয়ার সময় আমরা তো প্রথম এটা ফিল করলাম, বিকজ আমরা দেখা যাচ্ছে যে আমরা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা রাশিয়াকে টাকা দিতে পারছি না। তখন একটা ডিসিশন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের থেকে ERD থেকে একটা ছিল যে ওকে আমরা ইউয়ানের মাধ্যমে টাকাটা দিব ওদেরকে, আমরা আমাদের এটাকে ইউয়ানে কনভার্ট করব, তারপরে ইউয়ানের মাধ্যমে। কিন্তু পরে দেখা গেল যে এটা আসলে ফিজিবল না। আপনি যদি গরিব দেশ হন, মানে আমাদের মতো আমি আমাকে গরিব বলবো না, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, তো লোয়ার ইনকাম মিডল ইনকাম আমাদের আসলে হাতগুলো অনেক হাত পা বাঁধা থাকে, মানে গরিব না হলেও টানাটানি একটা ব্যাপার তো রয়েছে। জিওপলিটিক্যালি আমরা অনেক কিছু ম্যানিউভারিং করতে পারি না, যেটা ধরেন একটা বড় ইকোনমি যেমন যেটা ইভেন ইন্ডিয়া পারতেছে। ইন্ডিয়া দেখবেন ইউক্রেন ওয়ারের কারণে রাশিয়া সবচেয়ে চিপ মূল্যে তেল বিক্রি করছে, ও পুরো তেল কিনে এনে ওইটা রিফাইন করে আবার ওইটাই দেখো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছে বিক্রি, মানে ইন্ডিয়া ইজ মেকিং অফুল লট অফ মানি পুরোটাই। কিন্তু আমি তো সেটা নিতে পারতেছি না, আমি তো সেই জায়গাটায় যাই নাই। হ্যাঁ, আমারকে সত্যিকার অর্থে আমি যদি ইকোনমিক আমার যদি কালকে খুবই সমস্যা হয়, আমি কার কাছে যাচ্ছি? আমি IMF এর কাছে যাচ্ছি সাম সর্ট অফ বেল আউটের জন্য। আমি $4.7 বিলিয়ন আমি নিচ্ছি, IMF আমাকে বলতেছে তুমি এই করবা। আপনি দেখেন একদিনে আমরা 110 টাকা থেকে 117 টাকা গেলাম, ক্রোলিং পেগ আমরা করলাম, মেনে নিলাম, আমরা খুবই আমরা মানতে বাধ্য হলাম, বিকজ তাহলে ওরা টাকাটা দিবে না। তো এই যে আমরা গ্লোবাল যে ব্রেটন উডস সিস্টেমের মাধ্যমে যে আমেরিকা যে গ্লোবাল ইকোনমিক অর্ডার করছে এবং WTOকে এনে সে যে গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে যে একটা গ্লোবাল যে তার ডোমিনেশনটা আরোকে সলিডিফাই করছে, ওই জায়গা থেকে আপনি অস্বীকার করে আপনি এই সমস্ত গেলে আপনি জিওপলিটিক্যালি সমস্যায় পড়বেন। এই সমস্যাটাগুলো আপনাকে কিভাবে যে এফেক্ট করবে আপনি বুঝবেন না, আপনি ক্রাইসিসটা কিভাবে আসবে। তো আমার যেটা মনে হয় যে ওকে চায়না ইজ রাইজিং, কোনো ডাউট নাই, চায়নার টেকে চায়নার সাথে কেউ পারছে না। আর গ্লোবাল টেকনোলজি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে আগায় সে ইভেনচুয়ালি ইকোনমিতে আগায়। আর আপনি যদি ওই যে উনি পর্তুগাল বললেন, পর্তুগালের পরে যেটা হলো স্পেনের পরে হলো ফ্রান্স আর নেদারল্যান্ডস, তারপরে হয়ে 18th সেঞ্চুরিতে ব্রিটিশ পাউন্ড, তারপরে যে 1920 মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে যে US। এই প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে তারা
ইকোনমিক পাওয়ার না, তারা কিন্তু ডিফেন্সেও খুব মাইটি একটা ফোর্স ছিল। আপনি কারেন্সিকে যদি আপনি গ্লোবাল অর্ডারে ইউএন যদি খুব বড় হয়, চায়নার রাইজ শুধু ইকোনমিক্যালি গেলেই হবে না, তার অন্তত ডিফেন্সে যে না আমি আমার কারেন্সিকে ডিফেন্ড করার মতো আমার ইকোনমি মিলিটারি মাইটও থাকতে হবে। এই জায়গাটা ট্রান্সফরমেশনটা লাগবে, এটা হবে। জিওপলিটিক্যাল ইস্যুর যে ব্যাপারটা নিয়ে আসলেন, চাপ তো আসলে নানান দিক থেকে আসবে, কিন্তু সেখানেও যদি আমরা ইকুইলিব্রিয়াম চিন্তা করি তাহলে আমাদের আরো মানে ভাবনাটাকে আরো বেশি সমৃদ্ধ করার দরকার আছে কিনা, নানাবিধ ভাবনাটা আছে আমাদের রাইট এট দিস। আমি এই বিষয়টা একটু বিস্তারিত শুনতে চাই, কিন্তু আমার সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরে আসি। সম্মানিত দর্শক, নিটলটার 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, এবং এই যে আলোচনা, এই আলোচনায় আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটলটার 21 রাতের আজকের এই আয়োজনে, এবং আমরা আমাদের রিজার্ভে, যেখানে ডলার তো আসলে রয়েছেই কারেন্সি হিসেবে, এবং সেই জায়গাটায় আমরা অন্য কিছু ভাবতে পারি কি না, সেই ভাবনাটার সঠিক সময় এখনই কি না। আমরা ইউয়ানের কথা বলছি যে সেটাও আমাদের রিজার্ভে যদি কিছু রেখে দেয়া হয়, কারণ চীন যেভাবে এগোচ্ছে তাতে আমরা সুদূর না বলি অদূর বলি, যেভাবেই বলি না কেন, আমাদের কোনো ধরনের উপকারে আসবে কি না এরকম একটি দেশ, অর্থাৎ বাংলাদেশের কথা বলছি, যে উন্নয়নশীল একটি দেশ, তারা এই মুহূর্তে কতটা ভাববে, এবং সেই ভাবনার জায়গাটায় আমরা আরও কি একদম করব। যদি ভাবনাটা সমৃদ্ধই করতে পারি, তাহলে সেখানে আমাদের যে কর্মমুখী ভূমিকা রাখতে হবে, সেখানেও কি করণীয় রয়েছে, সার্বিক বিষয়টাই আলোচনা করছি। আমি শফিকুল আলম আপনাকে আরও অল্প একটু শুনতে চাই, যে প্রশ্নটা রেখেছি সেটা শুনে আমি আল মামুন মৃধার কাছে চলে যাব। যে জিওপলিটিক্যাল ইস্যুতেও তো একটা ইকুইলিব্রিয়াম চিন্তা করতে হবে। না আমরা তো অলরেডি জিওপলিটিক্যালি ইকুইলিব্রিয়াম তো করছি। আমাদের সরকার, আপনি দেখবেন যে উনি একটা ফাইন ব্যালেন্সিং, উনি কাউকেই কিন্তু দূরে ঠেলে দিচ্ছেন না। উনি রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক, চায়নার সাথে ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, আবার ইউএসের সাথে যে খুব বৈরী সম্পর্ক তাও তো না। একটা ফাইন ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যে কিন্তু আমরা আছি, এর মধ্যে আমার নেভিগেট করে উপরে উঠতে হচ্ছে। কিন্তু এখন রাইট নাও সত্যিকার অর্থে আমরা ব্রেটন উডস যে সিস্টেমের মাধ্যমে যে ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে, বা WTOর মাধ্যমে যে আমরা যে গ্লোবাল ট্রেড অর্ডারের মধ্যে আমরা ইন্টিগ্রেটেড হয়েছি, এই জায়গার থেকে বের হয়ে আপনি সত্যিকার অর্থে ইউয়ান লেড ওয়ার্ল্ড, বা ইউয়ানকে আপনি রিজার্ভ কারেন্সি, এবং এটা আপনি একটা বড় একটা অংশ ইউয়ানে রাখলেন আপনার রিজার্ভটা, সেই জায়গাটা আমি বলছি যে টাইমিংটা এটা হবে। আমি বলছি না, আমি ওনার সাথে একমত, এটা হবে, বাট লেটস ওয়েট। আমি মনে করি না ইটস নট দ্য রাইট টাইম, এটা হলো আমার কথা। জি, আল মামুন মৃধা, প্রশ্ন আগেই রেখেছিলাম, আবার শফিকুল আলমকেও শুনে নিলেন, সেখানে আপনি অন্য ধরনের কোনো মত দিবেন কিনা? আপনার প্রশ্নের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমাদের বেশ কিছু প্রজেক্ট চলছে এখন। আমি একটু মনে করে দিতে চাই যে চায়নার তরফ থেকে সুনির্দিষ্টভাবে আমাদের বেশ কিছু প্রজেক্টের ফাইন্যান্স তারা ইউয়ানে করতে চায়, সে ব্যাপারে ইআরডিকে প্রস্তাব দেয়া আছে, এবং আমাদের একটা এক্সিস্টিং প্রজেক্টে তারা টাকায় পেমেন্ট নেবে, সেই প্রস্তাবনাও কিন্তু চায়নার তরফ থেকে দেয়া আছে। এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আমি যেটা আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন ঠিকই বলেছেন, যে গ্লোবালি আমরা এমন একটা জায়গায় আছি যে আমাদেরকে খুব সতর্কতার সাথে জিনিসগুলোকে পরিমাপ করে তারপরে আগানো উচিত। দেখুন, লোনের ক্ষেত্রে আপনি বড় হবেন, আপনার লোন বাড়বে, এটাই স্বাভাবিক, ইকোনমিতে তাই বলে। লোনটা যদি আপনার কোনো পারপাসে দেয়া হয়, যে পারপাসটা আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্সকে ডিস্টার্ব করে, দেন ইট বিকামস আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু। সো এখনও পর্যন্ত আমরা চায়না থেকে যেটা অ্যাভেইল করেছি, যেই পারপাসেই লোন, ওরা দেয়ার থটস ওয়ার লিমিটেড টু দ্য লোন অনলি। তুমি আমার কাছ থেকে ধার নিয়েছো, তুমি আমাকে সময় মতো আমার সুদসহ ধারটা পরিশোধ করবা। সো আমাদের কমফোর্ট জোনের কথা চিন্তা করলে বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে অনেকটা সহজ ব্যাপারটা। হ্যাঁ, এখানে একটা ব্যাপার থাকে যে চাইনিজ লোনের আপনার থাকে, ইন্টারেস্ট রেটটা একটু বেশি হয়, ফেরত দেওয়ার সময়টা একটু কম হয়, সেখানে আমাদেরকে একটা হার্ড বার্গেইন করতে হবে।
সেটা স্বল্প সুদে এই যে 36 বিলিয়ন চাওয়া হলো, আপনার কাছে কোনো তথ্য আছে সেটা কিনা? আমরা চাচ্ছি। জি, আমরা তো চাচ্ছি। ওরা কোনো ধরনের কি সাড়া এখন পর্যন্ত দিয়েছে? এটা আসলে স্বল্প সুদের জায়গাটা আমি জোর দিচ্ছি। এগুলো আসলে নেগোসিয়েশনের ব্যাপার, এবং আপনার একটা সুদে আপনি লোন নিলেও পরে দেখা যায় যে সেই সুদে অনেক সময় লোন স্টিক করে না। তো সেইটা আপনি লোন নেওয়ার সময় যারা ওই জায়গায় আছেন তারা যতটা ভালো পারফর্ম করবেন বাংলাদেশের পক্ষে, সেই নেগোসিয়েশনের যুক্তিগুলো তুলে ধরবেন, আপনি ততটা বেনিফিট নিতে পারবেন। সো এইটা আসলে আমরা ডিসক্লোজ না করি, যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট আছেন তারা ডিসক্লোজ করলে ব্যাপারটা আরও বেশি অথেন্টিক হয়। আচ্ছা, জি, আপনি সেই জায়গাটা তো স্পষ্ট করলেন। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন, আমাদের অবস্থানটা এখন সারা পৃথিবীর যেই মনোভাব সেটা হচ্ছে লুক ইস্ট, হ্যাঁ, এবং আগামী 30 বছরের যেই প্রেডিকশন, যে এক একটা সময় পৃথিবীর এক একটা অঞ্চল অর্থনীতিতে লিড করে, বহু কারণে এটা পশ্চিমাদেরও প্রেডিকশন যে আগামীর অর্থনৈতিক বড় শক্তি হতে যাচ্ছে এশিয়া। তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়া। সো আজকাল যেই হঠাৎ আগ্রহগুলো আপনি দেখছেন এই অঞ্চল সম্পর্কে, সেই আগ্রহের অনেকটা কারণে কিন্তু এটা ছিল। সেই সূত্রে আমরা আমাদেরকে যত আগে থেকে প্রিপেয়ার্ড রাখবো, আমার মনে হয় যে সামনের দিনের যে চ্যালেঞ্জেসগুলো থাকবে সেগুলো মোকাবেলা করাটা আমাদের জন্য ইজিয়ার হবে। যে কারেন্সিসগুলোর কথা বা যে সুপার পাওয়ারগুলোর কথা আমরা শুনলাম গত বেশ কয়েক শতাব্দীর, আপনি তাদের রিজার্ভের দিকে যদি এখন একটু খেয়াল করেন, তাদের রিজার্ভেও কিন্তু এখন ইউয়ানের পরিমাণ বাড়ছে। সো ইটস বেটার টু হ্যাভ অপশনস ইন ইউর হ্যান্ড। আমরা কেউই বলছি না, এই ব্যাপারে সবাই একমত যে আপনি আজকে চাবেন কিরকম যদি একটু বলতেন, মানে শতাংশের সেটা দেশ টু দেশ ভ্যারি করে। ঠিক আছে, আমরা স্পেশালি রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে যেটা দেখতে পেয়েছি, অনেক দেশই আপনার এই স্যাংশনের কারণে একটা বিকল্প পন্থা, বিকল্প রাস্তা ব্যবহার করছে, এবং সেখানে সেই রাস্তাকে ফ্যাসিলিটেট করার জন্যই তারা এই বিকল্প যেই দেশ ব্যবহার করা, বিকল্প যে কারেন্সি ব্যবহার করা, সেই দিকে হাঁটছে। সো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে মনোভাবটা আছে, আমরা 2018 থেকে যেটা দেখলাম যে প্রথম আপনার সার্কুলারটা হলো যে অন্যান্য কারেন্সির সাথে সাথে আপনি ইউয়ানেও এলসি করতে পারবেন, 2022-এ যেটা রিপিট হয়, এবং পরবর্তী যে আরটিজিএস এর ব্যাপারটা, এই জিনিসটাকে এতদিন পর্যন্ত আমরা একটা সাকসেসফুল স্টেজে নিয়ে আসতে পারি নাই এই কারণেই যে ব্যাংকগুলো বরাবরই যে কমপ্লেনটা করে আসছিল যে আমাদের কাছে ইউয়ানের যথেষ্ট পরিমাণ রিজার্ভ নাই। ব্যাপারটা কিন্তু এরকম না যে ব্যবসায়ীরা চাচ্ছেন না, ব্যবসায়ীরা চাচ্ছেন, কিন্তু ব্যাংকগুলো বলে আসছে যে আমরা এই সাপোর্টটা দিতে পারছি না। বাংলাদেশ ব্যাংক এখন যেটা আমি তথ্য দিতে ভুল করলে নিঃসন্দেহে আপনারা সেরে দিবেন, বাংলাদেশ ব্যাংক এখন যে অনুমতি দিয়েছে যে করেসপন্ডিং অ্যাকাউন্ট খুলবার জন্য, সেটা আসলে কতটা হেল্প করবে ব্যাংকগুলো? অবশ্যই হেল্প করবে। এইটা আপনি অর্থনীতিতে যদি জিনিসগুলো কম্পোজিটভাবে চিন্তা না করেন, একটা একটা করে সেক্টর চিন্তা করেন, তাহলে হয় কি সেটা সুফল পেতে দেরি হয়। আমাদের আগেই দরকার ছিল যে যে ব্যবস্থাটা আমরা নিতে চাচ্ছি তার সাথে সাথে কী সব সুযোগ সুবিধাগুলো আমাদেরকে ব্যাংকগুলোকে দিতে হবে, ব্যাংকের কাস্টমারগুলোকে দিতে হবে। তো সেগুলো ধাপে ধাপে কিন্তু বাংলাদেশ নিচ্ছে। এবং আপনি আমাদের এইখানে ইউয়ানের যদি অ্যাভেলেবিলিটি থাকে, স্যার যে কথাটা বললেন যে আমি এখন এলসি করতে গেলে আমার খরচ অনেক কম পড়বে, এখনকার যেই অবস্থা আমাদের অর্থনীতিতে, আমরা যত কমে প্রোডাক্ট আনতে পারবো তত কমে আমরা প্রডিউস করতে পারবো, তত কমে আমরা ভোক্তা সাধারণকে দিতে পারবো, তত কমেই আমরা এক্সপোর্ট করতে পারবো, আমাদের কম্পিটিটিভ বাজারটা ঠিক থাকবে। এক্স্যাক্টলি। সো আমি মনে করি যে সার্বিক বিবেচনায় আমাদের যেই রাস্তায় হাঁটা শুরু করেছি আমরা, সেইটা মোর অর লেস ঠিক আছে। অর্থাৎ এখন তো একটু অন্য পথ খুঁজে রাখাটা জরুরি, এটা আপনি মনে করছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ? এই আপনি তো শুনলেন, শফিকুল আলম বলছিলেন, আল মামুন মৃধাও বললেন, সেই সমন্বয় করে আপনি বলবেন। পাশাপাশি আমি একটু ব্রিক্সের ব্যাপারটাও শুনতে চাচ্ছি। চেঞ্জিং যে ওয়ার্ল্ড অর্ডার, ওর সাথে রেসপন্ড করি ইকোনমিক ম্যানেজমেন্টটাও কিন্তু চেঞ্জ হয়। সেখানে অ্যাটিটিউডিনাল চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জ,
এগুলা কিন্তু আপনার ফাস্টার হচ্ছে, টেকনোলজিটা কিন্তু খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। সেইখানে যদি আমরা তার থেকে পিছিয়ে পড়ে থাকি, যেটা ওনারা দুইজনেই যেটা বললেন যে দিস ইজ নট দি রাইট টাইম, বিকজ আমাদের যে সিস্টেম, এই সিস্টেম উই আর নট রেডি টু অ্যাড্রেস দিস সিচুয়েশান। উনি যেটা বললেন যে অনেকগুলো প্যারামিটার আপনার একসাথে হয়েই তো একটা ট্রানজাকশান হবে, সেখানে যদি আপনার এক জায়গায় অমুক জায়গায় এটা পড়ে দিল, অমুক জায়গায় এটা পড়ে দিল, এটা যদি অ্যাডজাস্ট হচ্ছে না, সেটার সাথে আমি মিলাতে পারতেছি না আমাকে, দেন আই এম নট রেডি টু ট্রানজাক্ট উইথ হিম। তারা ওই পার্টিটা, কাউন্টার পার্টিটা কিন্তু রেডি, আমরা উই আর নট রেডি। তো এই যে প্রিপারেশনটা আমাদের এগুলো করতে হবে, তার মানে চেঞ্জিং পলিটিক্যাল ইকোনমি এবং আপনার ওয়ার্ল্ড পলিটিক্স, এটা ডাইনামিক্সটা চেঞ্জিং এর সাথে আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো বলছেন করতে হবে, আমি উই আর নট রেডি। মনে হয় যে না, রেডি তো না, কিন্তু রেডি হওয়ার জন্য বা করতে হবে যে জায়গাটা, সেটার গবেষণা, সেটার কাজটা কোনোভাবে শুরু হয়েছে আপনার কি মনে হয় কিনা? কিছু কিছু হচ্ছে, এটা ইজ নট দ্যাট তারা দিবয়ে এখন তার ডিজিটাল কারেন্সি, ওইটা যদি যান, আমাদের এখানে কোনো চেষ্টাই নেই। আমাদের পাশের দেশ ইন্ডিয়া কিন্তু ট্রায়াল করতেছে, এখন ট্রায়াল রান চালাই দিছে কয়েকটা রাজ্যে। তার মানে কি আমাদের এটা, আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে ডিজিটালাইজেশন, আমাদের এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা খালি তৈরি করব, করব, এই রেডি হতে হতে কিন্তু ওরা পার হয়ে যেতেছে। তার মানে কি উই উইল হ্যাভ টু হ্যাভ এ রিসার্চ, রিগোরাস রিসার্চ এগুলোর উপরে, এবং সেখানে কম্পারেটিভ যে অ্যানালাইসিস এবং কারেন্সি, যে রিজার্ভ কারেন্সিতে দেখবেন যে আরেকটা দেশ, এবং চায়নার মিলিটারি মাইট ওইভাবে নাই। আমেরিকার আপনার 70টা দেশে 1100 মিলিটারি ঘাঁটি আছে, এটাও কিন্তু তাদের একটা পাওয়ার। ডলারের তো পাওয়ার আছেই, ডলারের পাওয়ার তো এমনি হয় না, ওইটার সাথে মিলিটারি মাইটও ওনি যেটা বললেন, ওনার সাথে আমি আরও যোগ করলাম আর কি, এটা যে ওদের ঘাঁটি আছে এই কোরিয়াতে 2টা, আমাদের এশিয়ার অনেকগুলো, জাপানে আছে, আশেপাশে সব দেশ আছে। তার মানে এই সমস্ত জিনিস হলো, এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে চেঞ্জ, এবং চেঞ্জ ইন জিও পলিটিক্সে সেখানে আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে আমি ওইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমার যে গবেষণা, সেই গবেষণা আমরা কিন্তু ওইভাবে এখনো পুরো ইয়ে করতে পারি। যে আমি লোক নেই, আপনি রিসার্চের কথা বারবারই বলছেন, লোক নেই সেখানে, লোক আছে, কিন্তু ওইভাবে তো কাজে লাগতেছি না আমরা, সেইভাবে হচ্ছে না। রেভিনিউ সিস্টেম আপনার চায়নাতে রেভিনিউ সিস্টেম অলরেডি ডিজিটালাইজ, তাদের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেটা 100% ডিজিটালাইজ, ভিএটি, ট্যাক্স, তারপরে আপনার কাস্টমস, এভরিথিং, এবং মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সমস্ত কিছু ডিজিটাল পেমেন্টে হচ্ছে। তার মানে কি রেট কমায়ও আপনি বেশি টাকা, সেক্ষেত্রে একদম সাধারণ মানুষ আমরা অনেক জটিল কথা না বুঝলেও এটুকু বুঝি যে ডক্টর জামালউদ্দিন আহমেদের মতো অর্থনীতিবিদ বাংলাদেশে রয়েছে, তাহলে কি তাদের সেই পরামর্শগুলো নেওয়া হয় না? বলা তো বলতেছে, তো সবসময় বলতেছে, সবাই নেওয়া হচ্ছে কিনা, নেওয়া এখনো তো নেওয়া হওয়ার সেই আলামত তো আমরা দেখছি না। কিছু কিছু হচ্ছে, কিন্তু পুরো আলামত আমরা দেখতেছি না, কারণ দিওয়ে আপনার প্রতিদ্বন্দ্বী দেশ, আপনার সহযোগী দেশ, তারা দিওয়ে দে আর মুভিং ফাস্ট, আমরা তো সেই স্পিড। তাহলে সেই আলামত যে ভিজিবল হচ্ছে না, সেটার কারণটা কি? সেটার কারণ হলো আমাদের অদক্ষতা, আমাদের অপরিণামদর্শিতা। আমরা এটাকে আমাদের রিসোর্স তো ব্যয় হচ্ছে, ইটস নট দ্যাট যে আমাদের রিসোর্স ব্যয় হচ্ছে। তাহলে যারা ওই জায়গাগুলো তো বসে আছেন, আমরা কি ধরে নিতে পারি কিনা তারা অদূরদর্শী কিনা? আমি এটা নিয়ে শফিকুল আলমের কাছে ফিরবো, কিন্তু তার আগে ব্রিক্সের ব্যাপারটা একটু শুনতে চাচ্ছিলাম। ব্রিক্সের বিষয়টা হলো আরেকটা ডেভেলপমেন্ট, তবে এখানে কিন্তু আপনার আছে, প্রবলেম আছে। সেটা হলো যে ব্রিক্সে যে দেশগুলো আছে, তারা কিন্তু আপনার সবাই তাদের যে ইন্টারনাল যে তাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে ব্রিক্সের সবাই কিন্তু ইকুইভ্যালেন্টলি একই স্টেচারে নাই। যেই কারণে আপনাদের ব্রিক্সের যে সিদ্ধান্ত, সিঙ্গেল কারেন্সির কথা তো ব্রিক্সে বলতেছে, যদি করে এটা তো ভালো, কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়নের এক্সাম্পল দেখেন, ইউতে আপনার তারা ইউরোপিয়ান কারেন্সি করছে না, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আছে, সেখানে প্রায় 33টা দেশ ওটার মধ্যে মেম্বার, এবং দেখা গেছে যে তার নিজের দেশেও সেন্ট্রাল ব্যাংক আছে, আবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এবং ওইটার কারণে 2টা সিস্টেম আছে, এবং তারা কোন কারেন্সিতে করবে এটা তাদের ডিসকাশন। এবং দেখা গেছে যে এক এক দেশের ইলেকটেড গভর্নমেন্ট এক এক রকমের, যে কারণে কিন্তু ইউনিফাইডলি তারা কিন্তু মুভ করতে পারছে, যে কারণে আপনার
ইউরোপিয়ান কারেন্সি যেটা সেটা 1998 না 99 হলো না, ওই সময় এটার দাম ছিল যেটা, যে ভ্যালু ছিল, ওয়ার্ল্ড রিজার্ভের মধ্যে যে পার্টিসিপেশন সেটা ছিল তখন 30%-এর কাছাকাছি, 28 থেকে 30-এর মধ্যে ভেরি করতো। সেটা এখন আপনার এসে নামছে 18-19-এ। তাহলে ইউরো এটার দিকে, এই কারেন্সির দিকে যদি তাকাই, তাহলে ডুয়াল অথরিটি, ওখানে ডুয়াল অথরিটি কিন্তু ইউএস ডলারের সিঙ্গেল অথরিটি। ব্রিক্স নিয়ে একটা শক্তিমত্তার জানান দিলেও সেখানেও আসলে অনেক জটিলতা তৈরি হতে পারে, সেটা বললেন শফিকুল আলম। যে প্রশ্নটা ইতিমধ্যে আপনার কাছে করে রেখেছি, এটা একটু শুনতে চাই। কোনটা? সরি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ যে জায়গাটায় আসলে বললেন ব্রিক্সের আগে যে আমাদের না যেটা হচ্ছে যে আমাদের দেশে তো রয়েছেন অনেক কিছু, কেন হচ্ছে না, কেন আলামত ভিজিবল হচ্ছে না? এটার কারণ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল দক্ষতার প্রচণ্ড অভাব। এটা আপনার একটা ধরতে হবে যে আমার সেন্ট্রাল ব্যাংক কতটা ক্যাপাবল। আমরা তো এটা করলে উনি যেটা বললেন এটা পারফেক্টলি সঠিক জায়গায় সঠিক লোক বসে নেই। আমি না, সঠিক জায়গায় সঠিক লোক বসে থাকলেও তো হয় না, অনেক ক্ষেত্রে ট্রেন আপ করাইতে হয়। আমার দেখতে হবে যে অন্যান্য যারা দেশ চায়নার সাথে ইউয়ানের এক্সট্রা মানে রিজার্ভ কারেন্সি রেখে চায়নার সাথে ট্রেড করে যারা বেনিফিট পাচ্ছে তাদের এক্সাম্পলটা আমাকে নিতে হবে। তারা কিভাবে করছে তাকে আমার ফলো করতে হয়। আমি তো একদিনে আমি জানবো না, ইটস এ কমপ্লেক্স সিস্টেম। আমি যে একদিনে বললাম আর আমার সেন্ট্রাল ব্যাংকের লোকরা ট্রেন আপ হয়ে গেলো তা তো না। আর এটা শুধুমাত্র তো আপনি এটা হচ্ছে একটা কেবলামুখী করা। আমার এখন কেবলা মক্কা বা আমার কেবলা এখন ইকোনমিক কেবলা হচ্ছে ওয়াশিংটনে, আমি আমার কেবলাটা বেইজিংয়ে করব, তো সেটা শুধুমাত্র যে আমি চিন্তায় করতেছি তা তো না। এটার সাথে আমার টোটাল কারা আছে, আমার পুরো ফিনান্সিয়াল সিস্টেমটাকে সেটার সাথে অ্যাটিউন করতে হবে। ফিনান্সিয়াল সিস্টেমে কারা আছে, আমার সেন্ট্রাল ব্যাংক সবচেয়ে টপ, তারপরে ধরেন যে প্রাইভেট যে ব্যাংকগুলো বা যেগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো যাদের মাধ্যমে ওনারা মামুন ভাইদের মতো বিজনেসম্যানরা যাদের মাধ্যমে ট্রেডটা করেন, তারাও তো পারছে না। তাদেরও ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়ানোর একটা খুবই আমি বলছি না যে আমরা এটা করব না, কিন্তু কথা হচ্ছে যে আমি যখন ওয়ার্ল্ড ওই দিকে যাচ্ছে, কেবলারটা যখন বেজে, তার আগে আমার প্রিপেয়ার হয়ে থাকতে হবে। এই প্রিপারেশনের জন্য আমার মনে হয় না যে আমরা এটার ব্যাপারে এক্সট্রা কোনো এফোর্ট দিচ্ছি। সেখানে একদম শুরুর আলোচনায় চলে যাই, যেটা আপনি কিছু ডেটা তুলে ধরলেন, তারপর আলমামুন মৃধা আবার সেই ডেটার থেকে কিছু মানে ডিফার করলেন, ডেটাগুলো একটু আলাদা হলো, এবং আপনি বললেন কোনোটা হয়তো পাশ্চাত্য মিডিয়া, কোনোটা হয়তো চায়না মিডিয়া। তাহলে আমরা কে কোনটা ফলো করছি সেখানে তো সমন্বয় দরকার। একটা জিনিস আমি আর ওনার মধ্যে ডেটার তফাৎ হতে পারে। একটা জিনিস যে ইউয়ান, কিন্তু ডেটা তো ভাবাবে আমাদের, ইউয়ান অ্যাজ এ রিজার্ভ কারেন্সি গ্লোবালি এটা বাড়ছে। এটা বাড়ার মূল কারণ হচ্ছে চায়না অ্যাজ এ ইকোনমিক পাওয়ার রাইজ করছে, এবং চায়নার সবচেয়ে বড় অ্যামেজিং যে জিনিসটা হচ্ছে চায়না এখন গ্লোবালে সবচেয়ে বেশি ট্রেড চায়নার সাথে হয়, ইভেন ইউএসের চেয়ে বেশি। তো এখন আপনি আপনি সমস্ত মেশিনারি আপনি চায়নার থেকে আনতেছেন, কেউ জার্মানির থেকে অনেকেই কম আনে। বা আপনি দেখেন জাস্ট একটা বছরের মধ্যে তারা ইভিতে মানে ইলেকট্রিক ভেহিকলে দে আর দ্য লার্জেস্ট। টেসলা কিছু নয়, বিওয়াইডি এদের কাছে টেসলা ছোট হয়ে গেছে। তার ফলে আপনি আমার যখন ট্রেড, উনি যেটা বলেন যে 14% আমার বেশি দিতে হয়, আমি আমার ট্রেডকে ওইমুখী করার জন্য আমার এখানে তো ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করতে হবে। আমি তো দেখছি এটা হচ্ছে। আমি প্রথম আমার কথাটা ছিল যে এটা হলো রাইট টাইম না, বাট ইন দ্য মিন টাইম রাইট টাইম না, যখন রাইট টাইমটা আসবে তার জন্য তো আমার প্রিপারেশনটা নিতে হবে। এই প্রিপারেশনটাকে আমরা নিচ্ছি। আমাদের বড় বড় ব্যাংকগুলো অনেকে তো অনেক বেশি, আর আমরা যে খুব ছোট ট্রেডিং নেশন তাও কিন্তু না। আমরা তো 2000 সালে নাই বা 1990 সালে নাই। 1991 সালে আমার টোটাল এক্সপোর্ট ছিল, গার্মেন্টসের এক্সপোর্ট ছিল $800 মিলিয়ন, আর সব মিলে হচ্ছে আমার $1 বিলিয়ন। এখন হামিম গ্রুপ একা $800 মিলিয়ন করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরাও তো অনেক বেশি এগিয়েছি এবং আমাদের ভাবনার জায়গাটা আরো আনতে হবে। ওইটার রিফ্লেকশনটা আমার ট্রেডিং সিস্টেমে নাই। আমার ইনফ্রাস্ট্রাকচারালি যে আমার যে ব্যাংকিং সিস্টেমগুলো, আমরা কতটা ক্যাপাবল, সে কি নিজের থেকে আর্জেন্সি ফিল করছে যে ওকে আমি তো আমার যারা ট্রেডার করছে বা যারা ম্যানুফ্যাকচারার ওদের থেকে র মেটেরিয়াল আনতেছে বা মেশিনারি আছে, তাকে আমি ইউএনের সাপোর্টটা দিতে পারবো কি না। রেডির জায়গাটা বললেন, কিন্তু এখন একদম 2024-25 অর্থ বছরে যে আসন্ন বাজেট যেটা প্রস্তাবিত আকারে আসবে, সেটার জন্য ঋণদাতাদের কাছে $200 কোটি সহায়তা বাংলাদেশ চাচ্ছে, কারণ বাজেটের অর্থের যোগান দেওয়ার জন্য। এইটা আসলে কতটা চাপ তৈরি করবে? না, এটা তো একটা চলমান একটা বিষয়। একটা জিনিস যে আমাদের ইকোনমি
সে খুব যে একটা আমি বলবো যে আমাদের ইকোনমি একদম খুব খারাপ অবস্থা না, যে খুব যে কমফোর্টেবল অবস্থা আছে তা তো না। রিজার্ভের অবস্থা আপনি দেখেন, IMF তার যেই থার্ড ট্রাঞ্চ দেওয়ার পরে IMF বলল যে বাংলাদেশের ইয়েটা মেনে নিয়েছে যে 14 পয়েন্ট সামথিং তার রিজার্ভ থাকবে। একটা দেশ এত বড় একটা ট্রেডিং নেশন, যার এক্সপোর্ট হয় 60-70 বিলিয়ন ডলার, 60 বিলিয়ন ডলার এবার ছাড়াবে, আর আমার ইম্পোর্ট হয় 80 বিলিয়ন, তার যদি ট্রেডিং মানে 14 বিলিয়ন ডলার যদি তার রিজার্ভ থাকে, আপনি তো কমফোর্টেবল জোন হচ্ছে যে আপনার ইম্পোর্টের মিনিমাম 3 মাসের ইম্পোর্ট বিলটা আপনার থাকতে হবে আপনার রিজার্ভে মিনিমাম। জি হ্যাঁ, সেখানে আপনার ধরেন আমার 3 মাস মানে হচ্ছে যে অ্যাটলিস্ট 27-28 বিলিয়ন ডলার আমার থাকতে, সেখানে আমার আছে যদি মানে রিপোর্টগুলো ঠিক হয় যে 14-15 বিলিয়ন ডলার আছে, কিছু কিছু পত্রিকায় দেখি, তো সেই জায়গাটায় তো আমি কম, সেই জন্যই 200 বিলিয়ন ডলার চাওয়ার কথা, বা সেই একই কারণে আমরা চায়নার থেকে 5 বিলিয়ন ডলার ট্রেড ফিন্যান্স চাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে ইটস ফাইন সবই, এবং আবার আমরা যদি আমাদের বড় একটা রিজার্ভ এর একটা বড় অংশ যদি ইউনে রাখি সেটাও ফাইন, কিন্তু কথা হচ্ছে যে আমার দিতেও তো হবে, চাচ্ছি দিতে হবে, এবং বাজেটে সবসময় আমরা যখনই বাজেটের অর্থ যোগান দিতে না পারি আমরা বিভিন্ন কিছু চাই, কিন্তু রাজস্বের দিকে আসলে কতটা তাকাই, এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি হতাশ, এবং এই হতাশার কারণে ওই যারা পলিটিক্যাল লিডার যারা রয়েছেন তারা সাধারণত অপোজিশনে যারা রয়েছেন তারা কেউ বলেন অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছেন, কেউ কেউ আবার খাদের মধ্যেই ফেলে দেন, মানে এই অবস্থাটা এখন তৈরি হয়েছে। আমি শেষের দিকে চলে এসেছি, আল মামুন মৃধা আপনি কি বলবেন? আমি ডক্টর জামালউদ্দিনকে একটু শুনে তারপর শেষ করতে হবে। জি দেখুন, দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা ঘটনা ঘটার পরে সেটা নিয়ে অনেক কথাবার্তা বলি, তারপরে ভুলেও যাই, হ্যাঁ রিঅ্যাকশন দেই, তারপর ভুলেও যাই, আমরা প্রোঅ্যাক্টিভ জাতি না এরকম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কোনো জবাবদিহিতা নাই, অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা অলমোস্ট জিরো পর্যায়ে আছে। একটার পর একটা ভুল সিদ্ধান্তের কারণে আমরা দেখছি যে করোনা পরবর্তী সময়ে এই জিনিসটা বাংলাদেশ সাফার করছে। কেন করছে, কাদের ভুলে করলো, এই জিনিসটা নিয়ে কখনো আমরা কথা দেখি না, আমরা ভুল নিয়ে যদি একটু ভুল সিদ্ধান্ত তুলে ধরতেন। আজকে আপনি যে ক্রলিং প্যাগের কথা বলছেন, যদি আপনি ক্রলিং প্যাগেই যাবেন তো সেটা তো যখন 80-85 টাকা ছিল তখন থেকেই যেতে পারতেন, ওয়াই আপনি ওটাকে আটকায় রাখবেন? এখন প্রবলেমটা কোথায় জানেন, যে খুব সহজ বাংলাদেশে সব কিছুর নন্দঘোষ হচ্ছে ব্যবসায়ীরা, আমরা কিসের মধ্যে দিয়ে যাই এই খবরটা মিডিয়াও প্রচার করে না, এই খবরটা উপর থেকে তো বলেও না। সো আমাদের দিকে তাকায় হলেও একবার একটু বার করেন যে আজকের যে অবস্থা মানুষের, যদি কারণ এটা সর্বজন স্বীকৃত যে আমরা কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছি, সেটা কাদের কারণে হলো। সো এই জায়গাটায় যদি আমরা কাজ না করতে পারি, আজকে থেকে শুরু না করতে পারি, 10 বছর পরে যদি আমি বেঁচে থাকি হয়তো আপনার এখানে বসে এর চেয়েও ভয়ঙ্কর কোনো অবস্থা নিয়ে কথা বলবো। ভয়ঙ্কর কোনো অবস্থান আসুক আমরা চাই না, কিন্তু আসলে মানে সেটার থেকে এখনই ভাবা উচিত। এরকম কোনো একদম রিজিডিটি যেটা আমরা দেখি, যেটা আপনি এই ডলারের ব্যাপারে বিশেষ করে বললেন, এটা নিয়ে অনেক দীর্ঘদিনের কথা ছিল কিন্তু ছাড়া হয়নি। আবার এখন ব্যাংকগুলোকে খুব চাঙ্গা করবার জন্য যা হচ্ছে, সেখানে ক্যাশ মার্কেট যদি ভালো হচ্ছে তো ক্যাপিটাল মার্কেট আবার নেমে যাচ্ছে, সেখানেও আসলে ভাবনাগুলো কি হচ্ছে নিঃসন্দেহে আপনারা যারা বিশেষজ্ঞ রয়েছেন আপনারা বুঝবেন, আমরা হয়তো কোনো দিন এরকম খাদে পড়ে গেলে তখন টের পাবো। ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনি কি বলবেন? শেষ করবো শুনে। ওনারা যেটা বলেছেন এবং জাস্টিফাইবলি ওনারা আর্গুমেন্টগুলো তুলে ধরছেন, এখানে আমাদেরকে ধরেন লোকাল রেভিনিউ যেটা, এইটা আমাদেরকে বাড়াতে হবে, এবং এনবিআর-এর ডিজিটালাইজেশন ইজ এ মাস্ট, এটা ফরজ হয়ে গেছে যদি ধর্মীয় ভাষায় বলে, ফরজ। তারপরে আপনার ধরেন স্টক মার্কেট গত 5 বছরের মধ্যে কি অবস্থা দেখেন, এটা কিন্তু আপনার ধরেন অল্টারনেট যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারের ভিতরে গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, সে আর্কিটেকচারের মধ্যে থাকবে যে স্টক মার্কেট থেকে আমি মোর দ্যান 30-40% টাকা কালেক্ট করব ইনভেস্টমেন্টের। তারপর ব্যাংকিং সিস্টেম থেকে, ব্যাংকিং সিস্টেম ক্যানট
সাপ্লাই মোর দেন 30-35%, আমাদের দেশে এখন 60%। এই কারণে তো ব্যাংকের মিসম্যানেজমেন্ট এটা হচ্ছে। তারপর এফডিআই, আর আমার বলার সুযোগ, এফডিআই শর্ট টাইম, এফডিআই আমাদের ইনফ্লোটা কি লোয়েস্ট এই অঞ্চলে। সেই এফডিআই জন্য যারা রেসপন্সিবল তারা কি আনতেছে? এটা তারা আনতে পারতেছে না। তাহলে আপনি লোকাল রিসোর্সও জোগাড় করতে পারতেছেন না, স্টক মার্কেট থেকেও নিতে পারতেছেন না, তারপর আপনি এফডিআই থেকেও নিতে পারতেছেন না। গভর্নমেন্ট একা কতটুকু চালাবে? একটা সময় তো আপনার দেখা যাবে যে এটা বিকাম বার্ডেন, এবং গভর্নমেন্টের এখনই বার্ডেন হয়ে গেছে, এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ উইল হ্যাভ টু জেনারেট। কারণ আপনি যদি এখন যদি $2900 আপনি বলেন যে পার ক্যাপিটা ইনকাম, তাহলে কর্মক্ষম লোকের এভারেজই তো এটা হয়েছে। সেই টাকাটা, তাহলে আপনি সেই টাকার সমপরিমাণ ট্যাক্স যদি আপনি কালেক্ট করেন, তাহলে তো আপনার এখান থেকে ইভেন ট্যাক্স রেট কমায়ও করতে হবে। এটা আমরা বলি রেগুলেট আসলে কবে করবে? কারণ এই প্রশ্ন, এই যে এরকম এই ব্যাপারে যে মানুষের একদম আওয়াজ তোলা অসংখ্যবার তুলেছে, কিন্তু কেন জানি এইখানটাই আমাদের কাজ করছে না। এবং আমরা আজকে তো বলি যে আমরা প্রস্তুত হব। আমরা ওই রাজস্বের ক্ষেত্রেও বলি যে আমরা কবে প্রস্তুত হয়ে আমরা সেই লোকাল কালেকশনটা, স্টক মার্কেটের ব্যাপারেও আসলে বলবেন। তো তাহলে সব নেগেটিভ যদি হয় আজকে শেষ করতে হচ্ছে আলোচনা, কিন্তু আসলে এই এরকম কিছু প্রশ্ন রয়ে যায় যেগুলোর উত্তর কেন জানি আমরা পাই না, কোনো একটি আলোচনা থেকেও পাই না। নিঃসন্দেহে পাবো, এরকম প্রত্যাশা রেখেই আমরা শেষ করি। আজকেও না হয় করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনাকে, আল মামুন মৃধা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শফিকুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কোনো কথা বাড়াতেও চাই না, কারণ এই কথাগুলো আমাদেরকে এক ধরনের পীড়ন দেয়। তার চেয়ে বরং বলতে চাই যে যারা এটা বোঝার দরকার, যাদের প্রস্তুত হওয়া দরকার, সেটা আলাদা আলাদাভাবে কিংবা সমন্বিতভাবে তারা যেন প্রস্তুত হন। আমরা শুধু প্রত্যাশা রাখি যে আমরা প্রস্তুত হব সব কিছুর জন্য, সেটা আমাদের রাজস্ব হোক, সেটা আমাদের একেবারে সেই যে স্টক মার্কেটের কথা বলা হলো, কিংবা আরও যেগুলোর কথা, যে সিদ্ধান্ত যখন নেওয়া দরকার যেন সঠিক সময়ে যারা নেবেন সঠিক সিদ্ধান্তটাই নিতে পারেন। আমরা শুধু প্রত্যাশা রাখলাম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।